বন্ধুরা একবার ভেবে দেখুন, যখন কোনো ব্যক্তি মাত্র এক সপ্তাহ ব্যবধানে $16 বিলিয়ন থেকে জিরো হয়ে যায় এবং তার সাথে সাথে 10 লক্ষ কাস্টমার প্রায় $8 বিলিয়ন ক্ষতির সম্মুখীন হয় এবং তাদের স্বপ্ন মাত্র এক সপ্তাহ ব্যবধানে ধূলিসাৎ হয়ে যায়। আজ আমরা জানব দ্য ফ্যাসিনেটিং MIT জিনিয়াস স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রেড সম্পর্কে, যাকে একসময় ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডে কিং বলা হতো। আমেরিকাতে $multi-billion জালিয়াতির কারণে তার 25 বছরের জেল হয়ে গেল। নিউজটি গতকাল রাত ইয়াহু ফিনান্সে পাবলিশড হলো এবং বাংলাদেশের কিছু পত্রিকাও নিউজটিকে কাভার করে। বেসিক্যালি যারা ক্রিপ্টোকারেন্সির সাথে যুক্ত আছেন তারা সবাই স্যাম ব্যাঙ্কম্যান-ফ্রেডকে এক নামেই চেনেন। 2014 সালে স্যাম MIT থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর প্রায় 2 বছর একটি প্রাইভেট কোম্পানিতে জব করেন এবং 2017 সালে অ্যালামেডা রিসার্চ একটি কোম্পানি এটি প্রতিষ্ঠা করেন তিনি। এবং 2 বছরের মধ্যে এই কোম্পানি থেকে উনি বেশ সফলতা পান এবং 2019 সালে স্যাম FTX নামে একটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করেন। মূলত এখানে ক্রিপ্টোকারেন্সি লেনদেন হতো। আর এই এক্সচেঞ্জটি প্রতিষ্ঠা করার পরপরই এটি রোলার কোস্টারের বেগে গ্রো হতে থাকে এবং স্যামকে সফলতার শিখরে পৌঁছে দেয়। তৎকালীন স্যাম সফলতার এতটাই শিখরে পৌঁছে গেছিলেন যে তখনকার প্রমিনেন্ট রাজনীতিবিদদের সাথেও তার উঠা বসা ছিল। 2022 সালের একটি স্ট্যাটিস্টিক্স অনুযায়ী FTX এক্সচেঞ্জে প্রায় 10 লক্ষেরও বেশি কাস্টমার প্রতিদিন ট্রানজ্যাকশন করত, ট্রেড করত এবং এই কোম্পানিটির ভ্যালুয়েশন ছিল তখন প্রায় $32 বিলিয়ন। আর তখন এই কোম্পানিটির ভ্যালুয়েশন তৎকালীন ডয়েচ ব্যাংকের ভ্যালুয়েশনের চেয়েও বেশি ছিল। এছাড়াও তখনকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মগুলোর মধ্যে FTX এর অবস্থান ছিল দ্বিতীয়, যেখানে কয়েনবেজ এবং বাইন্যান্স তাদেরকে প্রতিষ্ঠা করার জন্য 8 বছরেরও সময় ধরে স্ট্রাগল করেছিল, কিন্তু FTX মাত্র 2 বছরে বেশ সফলতা অর্জন করেছিল এবং তাদের বিজনেস মডেল এতটাই সফল ছিল যে সবাই প্রজেক্ট করছিল আগামী 2-1 বছরের মধ্যে তারা বাইন্যান্সকেও এক্সিট করে যাবে। ইভেন ব্ল্যাক রকের মতো প্রতিষ্ঠানও কিন্তু তখন FTX-এ ইনভেস্ট করেছিল। কিন্তু হঠাৎ কি এমন ঘটলো যে এক সপ্তাহ ব্যবধানে $32 বিলিয়ন ভ্যালুয়েশন করা একটি কোম্পানি হঠাৎ জিরো হয়ে গেল। এত বড় একটি ফিনান্সিয়াল ডাইজাস্টার, যেটাকে লেম্যান ব্রাদার্সের সাথেও কম্পেয়ার করা হচ্ছিল ওই সময়। আর এই কোম্পানিটি ব্যাংক্রাপ্টেড হওয়ার পেছনে কিছু গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস বেরিয়ে আসে। বেশ কিছু অনিয়ম এই কোম্পানিতে লক্ষ্য করা যায়। FTX তার সিস্টার কনসার্ন আলামেডাকে নিয়ম বহির্ভূতভাবে বেশ কিছু টাকা ট্রান্সফার করে এবং আলামেডা থেকে কিছু প্রিভিলেজড পার্সনকেও বেশ কিছু ফান্ড ট্রান্সফার করা হয়। এছাড়াও আলামেডা থেকে বেশ কিছু প্রতিষ্ঠানকে ডোনেশনও দেওয়া হয়। এছাড়াও এই অনিয়মগুলোর পাশাপাশি তারা মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রেও তারা অনেকটা ব্যর্থ ছিল। বিশেষ করে তারা ফিনান্সিয়াল স্টেটমেন্টে যে ডিসক্লোজারটি ছিল তাদের প্রায় $16 বিলিয়ন মতো তারা শো করেছিল তাদের ক্যাশ রিজার্ভ রয়েছে, কিন্তু ইন অ্যাকচুয়াল তাদের ক্যাশ রিজার্ভ ছিল প্রায় $6 বিলিয়ন এবং বাকি $8 বিলিয়নেরও বেশি তারা FTT টোকেনে ইনভেস্ট করে রেখেছিল। আর অ্যারাউন্ড $8 বিলিয়ন FTT টোকেনে ইনভেস্ট করা এই কোম্পানির জন্য কাল হয়ে দাঁড়ায়। এখানে আরেকটি বিষয় উল্লেখ করছি, যখন 2019 সালে FTX প্রতিষ্ঠা হয়েছিল তখন বাইন্যান্স এই কোম্পানির বেশ পরিমাণ শেয়ার হোল্ড করে। বাইন্যান্স ভেবেছিল যে FTX একটি ছোট প্ল্যাটফর্ম এবং বাইন্যান্স তার সুবিধা অনুযায়ী FTXকে US মার্কেটে ইউজ করবে। বিশেষ করে বাইন্যান্সের অপারেশন বাড়ানোর জন্য FTXকে ইউজ করবে, এই ধরনের একটি ভিশন থেকেই কিন্তু বাইন্যান্স FTXে ইনভেস্ট করেছিল। কিন্তু 2021 সালে যখন FTX খুব ফাস্ট গ্রো করছিল তখন বাইন্যান্স ফিল করলো যে FTX তাদের একজন কম্পিটিটর এবং এই কোম্পানিটি বাইন্যান্সের ডাইরেকশন অনুযায়ী চলবে না। বরঞ্চ এই কোম্পানিটি এতটাই দ্রুত ডেভেলপ হচ্ছিল, বাইন্যান্স ফিল করছিল যে উইদিন কাপল অফ ইয়ার্স বাইন্যান্সকে তারা এক্সিট করে যাবে। সো 2021 সালে তখন CJ ফ্রম বাইন্যান্স উনি FTX-এর স্যামকে তখন বলল যে আমি তোমার কোম্পানির আর কোনো শেয়ার রাখতে চাই না, যেহেতু আমরা দুজন কম্পিটিটর, আমি শেয়ারগুলো অফলোড করতে চাই।
তখন এখানেও একটি স্যাম ভুল করলো, সেটি হচ্ছে উনি কিছু টাকা বিইউএসডির মাধ্যমে পে করেছিল এবং কিছু টাকা এফটিটি টোকেনের মাধ্যমে পে করেছিল। সো যারা ক্রিপ্টোকারেন্সির সাথে যুক্ত আছেন, 2022 সাল ক্রিপ্টোকারেন্সির জন্য একটি ব্যাড ইয়ার ছিল এবং ওই সময় বেশ কিছু কোম্পানি ব্যাংক্রাপ্টেড হয়েছে, যেমন লুনা $60 বিলিয়ন একটি কোম্পানি ব্যাংক্রাপ্টেড হয়ে যায় ওই বছর, এবং 3S এবং আরও কিছু কোম্পানি ওই সময় ব্যাংক্রাপ্টেড হয়ে যায়, বড় বড় কিছু ফিনান্সিয়াল কোম্পানি। ঠিক ওই সময় বাইন্যান্স এফটিএক্সের কিছু দুর্বলতা সম্পর্কে জানতে পারে এবং শেষ প্যারেকটি ঠুকে দিল বাইন্যান্স 2022 সালের নভেম্বরে। উনি তার হাতে থাকা সমস্ত এফটিটি টোকেন তখন সেল করে দেয় এবং এগ্রেসিভলি সেল করে দেয়। ইন্টারেস্টিংলি তখন এফটিটি টোকেন $40-50 থেকে হঠাৎ $6 নেমে চলে আসে। এক্স্যাক্টলি 2022 সালের নভেম্বরে এই ঘটনাটি ঘটে এবং এফটিটি টোকেনটি ক্রাশ করার কারণে এফটিএক্স খুবই বিপাকে পড়ে এবং ওই সময় কাকতালীয়ভাবে এফটিএক্সের ফিনান্সিয়াল রিপোর্টগুলো কীভাবে জানি পাবলিশড হয়ে যায়। আর যখনই কাস্টমাররা তাদের এই ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখতে পায়, তখন এগ্রেসিভলি সবাই একই সাথে এফটিএক্স থেকে টাকা তোলার জন্য তোড়জোড় শুরু করে। এছাড়া ওই সময় এফটিএক্সের ভ্যালু এতটাই নিচে নেমে যায় যে এফটিএক্সের $8 বিলিয়ন মতো ইনভেস্টমেন্ট ছিল এফটিটি টোকেনে, আর সেখান থেকে রিকভার্ড না হওয়ার কারণে, এফটিটি ক্রাশ করার কারণে এফটিএক্স কাস্টমারদের টাকা ফেরত দিতে ব্যর্থ হয় এবং সব ধরনের ট্রানজ্যাকশন এবং উইথড্রয়াল সাসপেন্ড করে রাখে। ইন দ্য মিন টাইম এফটিএক্স বাইন্যান্সের সাথে একটা ইন্টারনাল ডিল করতে চেয়েছিল। বাইন্যান্স চেয়েছিল কোম্পানিটিকে কিনে নিতে এবং তারা রাজি ছিল, কিন্তু তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টে কিছু ডিসক্রিপেন্সি থাকার কারণে পরবর্তীতে বাইন্যান্স এই কোম্পানিটিকে কিনতে অসম্মত হয়। পরবর্তীতে এফটিএক্স আর কোনো রিকভার করার আর কোনো রাস্তা না দেখে তারা 2022 সালের নভেম্বরে ব্যাংক্রাপসি ফাইল করে। আর এই কেসটি গত 1 বছর ধরে চলতে থাকে এবং গতকালকে এই কেসটির রায় দিল এবং এই 32 বছরের স্যাম ব্যাংকম্যান-ফ্রেডের 25 বছরের জেল হয়ে গেল। সো ক্রিপ্টোকারেন্সি ওয়ার্ল্ডে এটি রিসেন্ট টাইমে আমেরিকাতে একটি বড় ধরনের ফিনান্সিয়াল স্ক্যান্ডাল। রিসেন্টলি আমি একটি ভিডিও পাবলিশ করেছিলাম সোমালি জলদস্যু থেকেও ভয়াবহ বাংলার মাটিতে ব্যাংকদস্যু, এবং এই ভিডিওটিতে আমি দেখিয়েছিলাম বাংলাদেশের নন পারফর্মিং লোনের পরিমাণ বর্তমানে 145 লাখ কোটি টাকা। রিসেন্টলি বাংলাদেশেও একটি বিচার হয়, আমরা লক্ষ্য করেছি হলমার্ক কেলেঙ্কারিতে যে বিষয়টি ছিল, এখানে বেশ কিছু লোককে লাইফ সেন্টেন্স দেওয়া হয়েছে। এটার জন্য আমরা কিছুটা গর্ববোধ করতে পারি, কারণ আমেরিকাতে দেখুন এই কেসটি 1 বছরের মধ্যে সেটেল হয়ে গেছে, কিন্তু বাংলাদেশে এই ধরনের কেস মানে যুগের পর যুগ চলতে থাকে এবং রিসেন্ট টাইমে এটি এক্সেপশন একটি কেস ছাড়া, 2-1টি কেস ছাড়া কিন্তু বেশিরভাগ কেসেরই কোনো বিচার আচার তেমন একটি হচ্ছে না। সো এখন দেখুন একটি বিষয়, আইএমএফের মতো একটি প্রতিষ্ঠান থেকে মাত্র $2-1 বিলিয়ন লোন নেওয়ার জন্য আমাদেরকে অনেক কাঠখড় পোড়াতে হয়, সেখানে 145 লক্ষ কোটি টাকা নন পারফর্মিং লোন, এবং এটি হচ্ছে অফিসিয়াল হিসাব। এর বাইরেও কিন্তু অনেক বড় ফিগার হতে পারে, কিন্তু যুগের পর যুগ ধরে এই টাকাগুলো কিন্তু রিকভার্ড হচ্ছে না এবং আদৌ আর হবে কিনা সেটা আমরা জানি না। আর এই বিষয়গুলো পেপারে পত্রপত্রিকায় যখন পাবলিশড হয় আমরা হয়তো 2-1 দিন কথা বলি, কিন্তু সবাই ভুলে যায়, কারণ আমরা এটা ভাবি যে আমার পকেট থেকে তো টাকাটা যায়নি। কিন্তু এই যে টাকাটা নন পারফর্মিং লোন হয়ে গেল এবং এটি আদৌ আর হয়তো রিকভার্ড হবে না, এই টাকাটা কিন্তু আপনার আমার সবার টাকা, জনগণের টাকা, এবং এই টাকাটা কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের। এখন প্রশ্ন হতে পারে যে আমরা সাধারণ জনগণ কী বা করতে পারি। আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে বিনোদনমূলক যে পার্কগুলো আছে, যারা বড় বড় স্ক্যান্ডাল করে রেখেছে এবং টাকাগুলো ফেরত দিতে পারছে না কোনো বিশেষ কারণ ছাড়াই, তাদের স্ট্যাচু বানিয়ে আমরা যখন প্রতি সপ্তাহে পার্কগুলোতে বেড়াতে যাব, আমরা এই স্ট্যাচুগুলোকে আমরা জুতা পিটা করে ফেসবুক এবং ইউটিউব এবং আদার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আমরা চাইলে ভাইরাল করতে পারি, যাতে পরবর্তীতে কোনো ব্যক্তি এ ধরনের দুর্নীতি করার আগে দুবার চিন্তা করে।
আমাদের দেশে এমন একটি ব্যাপার হয়ে গেছে যে আমরা প্রতিবাদ না করতে করতে আমাদের দেশে এমন একটি সিচুয়েশন প্রিভেল করছে যেটাকে বলা হয় দ্য কালচার অফ ইম্পিউনিটি। এটি এমনভাবে ডিপলি সিটেড হয়ে আছে বর্তমানে বিভিন্ন ক্ষেত্রেই বিচারহীনতার সংস্কৃতি, অপসংস্কৃতি এমনভাবে প্রিভেল করছে যে আমরা অনেক সময় দেখা যায় যে ন্যায় বিচার চাইতে যাওয়াটাই যেন আমাদের জন্য অন্যায় হয়ে দাঁড়ায়। ন্যায় এবং সত্যের পথ অনেক সময় কঠিন হতে পারে, যেমন 1971 সালে অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়েছিলাম ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, এবং সেই পথটি কিন্তু খুব একটা সহজ ছিল না। আমি যেটি বলতে চাইছি, ন্যায় প্রতিষ্ঠিত করতে গেলে আমাকে সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই পার্টিসিপেট করলে, সবাই কন্ট্রিবিউট করলে এবং সবাই এগিয়ে আসলে দেশটি সুন্দর এবং টেকসই উন্নয়নের দিকে এগিয়ে যাবে। আর আমরা আমাদের নেক্সট জেনারেশনকে একটি সুন্দর এবং স্বাস্থ্যকর পরিবেশ এই দেশে উপহার দিয়ে যেতে পারবো। ধন্যবাদ বন্ধুরা, এটাই ছিল আজকের বক্তব্য। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।